প্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এসএসজি মাই টিভি রাউন্ড টেবিল অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমিরুল মোমিনিন মালিক। দর্শক, আজ আমরা দুটো প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আমরা এভাবে আমাদের আলোচনার নাম দিয়েছি সীমান্তের ওপার সালাউদ্দিন ও সাগরে বিপন্ন মানবতা। দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিনজন সম্মানিত অতিথি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। হাতের বাঁ পাশে রয়েছেন সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য জনাব রুহিন হোসেন প্রিন্স, এবং রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব রুহুল আমিন গাজী। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা সাগরে, দুর্গম সাগরে লড়াই করে করে জনপদে পৌঁছানোর অনেক ঘটনাই আমরা শুনেছি, গল্পে পড়েছি বা ইতিহাসে পড়েছি ইবনে বতুতার গল্প পড়েছি, সিন্দাবাদের কাহিনী। কিন্তু এবার যা ঘটল, সাগরে ভেসে আছে মানুষ, কোথাও আশ্রয় পাচ্ছে না। আমরা সবাই টিভির কল্যাণে এই চিত্রগুলো নিশ্চয়ই দেখেছি। বিপন্ন মানবতা, এই বিষয়ে জাতিসংঘ তৎপর হয়েছে অবশ্যই। সবচেয়ে আপডেট খবর হচ্ছে যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া ইতোমধ্যেই তারা সাময়িকভাবে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে এবং ইতোমধ্যেই 350 ভাসমান মানুষকে মালয়েশিয়া তাদের জনপদে নিয়ে গেছে। এটা অবশ্যই আশার দিক। এইসব বিষয় নিয়ে সামগ্রিকভাবে আলোচনা করব। দর্শক, আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে আমাদেরকে জানাতে পারেন। সীমান্তের ওপারেই স্যার সাম্প্রতিক সময়ে দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে সালাউদ্দিনকে পাওয়া গেছে ভারতের শিলংয়ে, আরেকটি হচ্ছে সাগরে ভাসমান মানুষ। তো বিএনপি নেতা সালাউদ্দিনের প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই আলোচনা। সালাউদ্দিনকে ভর্তি করানো হয়েছে নেগ্রিমস হাসপাতালে শিলংয়ের। তো নতুন একটি হাসপাতালে ভর্তি করানোর কারণে পরিবারও অভিনন্দন জানিয়েছে এবং তারা আশা করছে যে খুব শিগগিরই সালাউদ্দিন সুস্থ হয়ে উঠবে। তার আগে একটা প্রশ্ন আছে, নিয়ে নিচ্ছে শুরুতেই প্রশ্ন। হ্যাঁ দর্শক, প্রশ্ন করুন নাম বলে। শাহজাহান কবির পুরানো পল্টন হলো এখন নোয়াখালী থেকে। আমার প্রথম মেজর জেনারেল আব্দুর রশিদ বীর উত্তম চিফ হিসেবের কাছে বিপন্ন মানবতার জন্য আমরা যারা রাজনীতি করি, নষ্ট রাজনীতি করি, আর সেই দল সেই দল পশু এই দল, এটার জন্য কি আমরা দায়ী নয়? আর রবি সাহেবরা আজকে আওয়ামী লীগের পক্ষে থেকে রাখছে, কাল যারা বিএনপি ক্ষমতা আসবে উনারা তখন সাইলেন্ট থাকে। উনারা কি সত্য কথা সব সাহস নিয়ে বলতে পারবেন? সত্য কথা যে আমরা দায়ী নয়, স্বামী মায়া সমাজের দুর্বৃত্ত এই ওসমান সাহেব ক্ষেত্রে দায়ী নয় কি? আচ্ছা, কথা আমাদের ধন্যবাদ আপনাকে। ওই বিপন্ন মানবতা নিয়ে উনি প্রশ্নটি করেছেন, সমুদ্র ভাসমান যে মানুষ তাদেরকে নিয়ে সেটা আমরা আলোচনা করবই। আমরা সালাউদ্দিনের বিষয়টি নিয়ে শুরু করতে চাই। এটি নিয়ে একটা ধূম্রজাল তৈরি হয়েছে। অনেকে বলছে যে তিনি নিজে নিজে চলে গেছেন, আবার বলা হচ্ছে যে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে, পাচার করা হয়েছে। আসলে এই বিষয়টি খুব দ্রুত সময়ের মধ্যে উদ্ঘাটন করা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? প্রথমে হচ্ছে যে এই যে আপনি যে বললেন ধূম্রজাল কেন, আমিও ব্যক্তিগতভাবে এমন তথ্য আমি জানি না যার উপরে ওনার যাওয়া কি বাংলাদেশে থাকা কেমন করে গেল, এটি নিয়ে আমরা যাই বলবো সব অনুমান ভিত্তিক কথা। তো আসলে জনগণকে অনুমান ভিত্তিক কথা বলে আমার মনে হয় এটা বিভ্রান্ত করা ছাড়া আর কিছু না। বাস্তব সত্য যে এখন কি উনি কেমন করে গেছেন কেউ জানে না, ঠিক আছে? উনি একটা স্টোরি বলেছেন ইন্ডিয়ান পুলিশকে, যেটি হচ্ছে খুবই হালকা। উনি বলেছেন ওনার চোখ বেঁধে নিয়েছে, ওনাকে সারাদিন গাড়ি চালিয়ে এক জায়গাতে গিয়ে ওইখানে নামিয়ে দিয়েছে শিলংয়ের সেই গল্ফ লিঙ্ক ওই জায়গাতে। তারপরে উনি বলেছেন পুলিশ তাকে, উনি পুলিশের কাছে গেছেন, পুলিশ বলেছে আমি গ্রেফতার করেছি। এইসব বিভ্রান্তিকর বিষয়। তো এখান থেকে যাই কিছু আমরা বলবো সেটি হবে মনে হয় এটা খুব আলোকিত তথ্য হবে না। তবে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে ভারতের মাটিতে ওনাকে পাওয়া যাওয়ার ফলে দুই দেশের একটা সম্পৃক্ততা এসে গেছে। এটি হচ্ছে রিয়ালিটি। এখন আমরা যখন দেখি যে দুই দেশের ভিতরে সম্পৃক্ততা আসলে, এখন উনি বাংলাদেশি হিসেবে সবসময় বাংলাদেশের এখন আইনগত কথা বলি আর কি, আইনের আওতায় থাকেন। আবার যখন উনি বিদেশে যখন ওই মাটিতে পা দিয়েছেন তখন উনি দুই আইনের আওতায় পড়েছেন। ভারতের আইনের আওতায় থাকবেন এবং ওখানকার যে কোনো কর্তব্য কারণে পরে যদি রিপ্যাট্রিয়েটেড হয়ে বাংলাদেশে আসেন তাহলে সেই আইনেও আবার পড়বেন। এটি হচ্ছে বাস্তবতা।
এখন এই জায়গাটাতে একটি প্রশ্ন উনি যেটা দাবি করেছেন যে ওনাকে কোন এরকম আন্তর্জাতিক কি বলে যদি কোনো অপরাধী চক্র যদি তাকে ওইখানে গিয়ে ফেলে দেয়, তাহলে সেটি থেকে মাপ পাবার বিষয়টি হচ্ছে আদালতের, যে তাকে এটা আদালতে প্রুফ করতে হবে যে আমি স্বেচ্ছায় যাইনি, বা আমার উপরে যে শক্তিটা ভর করেছিল বা যারা আমাকে করেছে। আমরা তো একটু পরেই কথা বলবো, সেটি আসবে, সেটি হচ্ছে ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম। এটি একটি বড় আছে যেটি অনেক দেশকে নিয়ে কাজ করে বিষয়। তো ওটারও উনি শিকার হয়েছেন কিনা আমরা তো এই মুহূর্তে বলতে পারছি না। তো সেক্ষেত্রে তখন আমাদের ভেতরে কিছু আন্তর্জাতিক আইন আছে, কিছু আমাদের দেশীয় আইন আছে, কিছু ভারতের আইন আছে। এখন এই আইনের সম্পৃক্ততা যখন চলে আসে তখন হচ্ছে এরকম বড় একটি নেতা, তার ক্ষেত্রে কেউ আইনের বাইরে গিয়ে কিছু করতে চাবেন না, কারণ এই আইনের বাইরে গিয়ে করতে চাইলেই এটি পরে হচ্ছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তো সেজন্য এখন আমাদের অপেক্ষা করতে হবে যে আইনের গতিটা আইনের গতিতেই চলতে দিতে হবে। জি, গাজী ভাই আপনার কাছে যাব, যে সালাউদ্দিন সর্বশেষ যে কথা বলেছেন, সালাউদ্দিন আহমেদ তিনি তার স্ত্রী গিয়েছিলেন, এরপরে সাংবাদিকদের সঙ্গে কথা হয়েছে, বাংলাদেশের সাংবাদিকরাও তার সঙ্গে কথা বলেছেন, তিনি বলেছেন এবং তাকে বেশ অপ্রস্তুত মনে হয়েছে, অস্বাভাবিক মনে হয়েছে। তো আপনি এখন কি মনে করছেন, সালাউদ্দিন আহমেদ তো পরিচিত একজন নেতা, সাবেক প্রতিমন্ত্রী, তাকে ফিরিয়ে আনার কোনো প্রক্রিয়া চলছে কিনা, এই ধরনের কোনো তথ্য আছে কিনা, এবং আপনি জানেন কিনা যে বিএনপি কোনো দ্রুত উদ্যোগ নেবে কিনা এই বিষয়টা? দেখেন, সালাউদ্দিন সাহেব যে অপহৃত হয়েছিল এটা বড় অপেক্ষা রাখে, এবং আমাদের দেশের ইভেন কি ব্যারিস্টার রফিকুল্লাহ পর্যন্ত সর্বশেষ বলেছেন যে উনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আসছে, এবং সর্বশেষ বেগম খালেদা জিয়া নিজেও কিন্তু বলেছেন যে র্যাবের কাছে আছে, এবং তার ওয়াইফ তো বলতেছিলেন, এবং আমরা সকলেই মোটামুটি সাংবাদিকরা যে কটা উনি যাওয়ার পরে যে কটা রিপোর্ট করেছে ওই বাড়িটাকে ঘিরে এবং আশপাশের অনুসন্ধানে যে রিপোর্টগুলি হয়েছে সবগুলি রিপোর্টই কিন্তু এটা একটা বিশেষ বাহিনীর ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে বারবার। এখন সালাউদ্দিন সাহেব বলেছেন যে তাকে চোখ বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছে, তিনি ডিটেল বলছেন এবং সঙ্গত কারণে বলছেন না। এই কারণে বলছেন না, তার কিন্তু নিরাপত্তাটা কিন্তু এখনো নিশ্চিত হয়নি। এখন নিশ্চিত না, আমি যেভাবে দেখি আর কি, আমি মনে করি তার নিরাপত্তাটা এখনো নিশ্চিত হয়নি। তিনি ভারতের পুলিশের কাছে এখন বন্দী আছেন, এখন ভারতের একটা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তার মধ্যে কর্তৃত্ব এসেছে সেদিক থেকে। এখন তিনি নিজেকে নিরাপদ বোধ করেন কিনা এই বিষয়টা জড়িত, যে কারণে উনি কিন্তু এবং ওনার স্ত্রী গেছে বারবার সাংবাদিকদের, কিন্তু কথা বলছেন না, মুখ খুলছেন না। কিন্তু একটি লোক, যে লোকটি বিএনপির পক্ষ থেকে দায়িত্ব পালন করছিলেন, দীর্ঘদিন তিনি নীরব থাকলেন, এবং ওখানে গিয়ে তিনি যেই বোঝে প্রথম যে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতেছিলেন, ঠিক মতো ইয়ে করতে পারছিলেন না, যে পরে তিনি এখন অসুস্থ, এখন তার হচ্ছে চিকিৎসার জরুরিভাবে প্রয়োজন। যেহেতু জরুরি চিকিৎসা প্রয়োজন, সে কারণে তিনি সিঙ্গাপুর তার সমস্ত চিকিৎসা হবে, তিনি সেখানে যেতে চান। তার পরিবারের পক্ষ থেকে ওই কথাটাই বারবার বলা হচ্ছে। এখন দেশে ফিরে আসতে কি হচ্ছে, আমাদের র্যাব প্রধান বা আইজিপি যে কথা বলেছেন যে আমরা সে ওয়ান্টেড, সে আসলেই আমরা তাকে গ্রেপ্তার করে বিচার ব্যবস্থা করব, সেই বিচারের ব্যবস্থা তো করতেই পারেন, কিন্তু একটা মানুষ কে পাওয়া গেছে, এটাতে বড় সুসংবাদ পুরো জাতির জন্য। এই বিষয়ে একটা প্রশ্ন আছে, আমরা নিয়ে নিচ্ছি। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাংলাদেশ থেকে বলছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম। জি বলুন। যে আমার প্রশ্নটা হচ্ছে যে সালাউদ্দিন সাহেব যে সর্বপ্রথম নেপালে গেল, নেপালে না ভারতে গিয়েছেন, আপনার কোনো প্রশ্ন আছে? জি জি, আচ্ছা যাই হোক, উনি ভারতে গেছে, যে উনি কিন্তু ভারতে গেল, যে উনি কিভাবে গেল, আমার প্রশ্নটা হচ্ছে উনি তো বাংলাদেশ থেকে সর্বপ্রথম যে উনি ভারতে চলে গেল, উনি সেইখান থেকে কিভাবে গেল, উনি প্লেনে গেল না বাসে গেল না হাইটে গেল, সেই প্রশ্নটা আমার জানার ধন্যবাদ আপনাকে। এটা নিয়ে আমরা কথা বলছি। এটা সালাউদ্দিন সাহেব নিজেও এখনো বলেন নেই কিভাবে গেছেন। হয়তো উনি যদি বেঁচে থাকেন এবং সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসেন, বা বলার পরিবেশ যদি উনি পান,